নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আজকের দিনের কথা বলি তো দুদিন কেনাকাটার পর দেখতে পাচ্ছেন আজকের দিনে এই এফআইআই এরা আবার সেলিং করতে শুরু করেছে। আজকে বাই করেছে 14,630 কোটি টাকার শেয়ার এবং সেখানে সেল করেছে 16,780 কোটি টাকার শেয়ার। মানে টোটাল যে সেল, এই নেট ভ্যালু এটা দেখতে পাচ্ছেন কত, এই 2150 কোটি। এই 2150 কোটি টাকার সেলিং আজকের দিনে এফআইআই এদের দিক থেকে দেখা গেল। এবং তারই উল্টো দিকে এই যে ডিআইআই এরা কিনেছে 1129 কোটি টাকার শেয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন এই এফআইআই এরা যত পরিমাণে শেয়ার বিক্রি করেছে তত পরিমাণে শেয়ার কিন্তু এই ডিআইআই এরা কিনে উঠতে পারেনি এবং তার সঙ্গে সঙ্গে মার্কেট আজকে একটু প্রেসারে কিন্তু ছিলই। আর এরকমটা মনে হচ্ছিল যে ট্রেড ডিল হয়েছে, তার সঙ্গে সঙ্গে বাজেট ঘোষণা হয়েছে, এফআইআই রা হয়তো নিয়মিত কিনবে, কিন্তু না, আজকের দিনে এই যে পরিস্থিতি সেটা কিন্তু আবার ঘুরে গেছে। আর এটা তো গেল ক্যাশ মার্কেটের ব্যাপার। এবং যদি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে স্টক ফিউচার রয়েছে, এইখানেও 2500 কোটি কোটি টাকার শেয়ার এই এফআইআই রা বিক্রি করেছে। আর এই ইন্ডেক্স ফিউচার এখানে কিনেছে 538 কোটি টাকার শেয়ার। তো স্টক স্পেসিফিক সেই কারণে কিন্তু বড় পতন দেখা গেছে। আর এর পেছনের কিছু কারণও রয়েছে। প্রথমত যদি কথা বলি, এই যে ট্রেড ডিল সেটা তো কমপ্লিট হয়েছে, আর এই যে কমপ্লিট হয়েছে সেটা কিন্তু এখনো লিখিত আকারে হয়নি। বিভিন্ন বিষয় নিয়ে ক্লিয়ারিটি আসা বাকি রয়েছে। প্রথমত এই রাশিয়ার যে ক্রুড অয়েলের ব্যাপারটা, সেই দিক থেকে একটা ক্লিয়ারিটি আসার দরকার রয়েছে। কারণ এই আমেরিকা তারা তো দাবি করছে যে ইন্ডিয়া কিনবে না, কিন্তু সেখানে রাশিয়া তারা কি বলছে যে ইন্ডিয়ার সঙ্গে কোনো প্রকার কথাবার্তাই হয়নি। তার সঙ্গে সঙ্গে পীযূষ গোয়েল জি তিনি যদিও এটা বলেছেন যে সেন্সিটিভ কিছু এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্টে এই আমেরিকাকে এন্ট্রি দেওয়া হবে না, তবুও এই যে জিনিসটা সেটা কিন্তু লিখিতভাবে হয়নি। এবং তারই সঙ্গে সঙ্গে পার্লামেন্টেও দেখতে পাচ্ছেন বিরাট ঝামেলা চলছে এই ট্রেড ডিলের ব্যাপারটাকে নিয়ে। তো একটা যতক্ষণ না পুরোপুরি লিখিত কোনো ট্রেড ডিল সামনে আসছে ততক্ষণ কিন্তু এরকম আনসার্টেনিটি বাজারে থাকবেই। এবং তার সঙ্গে সঙ্গে ইরান এবং ইউএস এর মধ্যে যে টেনশন সেটাও কিন্তু মাঝে মাঝে বাড়ছে, মাঝে মাঝে কমছে। আরো একটা যদি জিনিসের কথা বলি সেটা হচ্ছে ইন্ডিয়ার আইটি সেক্টর। গতকাল তো দেখতেই পেয়েছিলেন কিভাবে এই ইন্ডিয়ান আইটি সেক্টরে বড় একটা ক্র্যাশ দেখা গিয়েছিল। ইন্ডিয়ার যে আইটি ইন্ডেক্স সেটা প্রায় 5.5%-এর উপরে পড়ে গিয়েছিল। আর আজকের দিনেও যদি দেখেন এই যে আইটি সেক্টর, সেখানে মোটামুটি কিছুটা পতন দেখা গেছে। এই নিফটি আইটির মধ্যে যে 10খানা কোম্পানি রয়েছে সবই কিন্তু নেগেটিভে বন্ধ হয়েছে, যদিও পতন সেরকম গুরুতর ছিল না। এখানে দেখতে পাচ্ছেন এই টেক মাহিন্দ্রা রয়েছে, উইপ্রো রয়েছে, পারসিস্টেন্ট সিস্টেম রয়েছে, টিসিএস, এলটিআই মিন্ট্রি, এই সেলটেক, কোফোর্জ, ইনফোসিস, ওয়েপেসিস, এমফেসিস সবই কিন্তু আজকে লালেতেই বন্ধ হয়েছে। এবং এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কম, কেউ 0.5% পড়েছে, কেউ একদম নিউট্রাল, কিন্তু এই যে লাল নিশান সেটা কিন্তু সবাই বজায় রেখেছে আজকের দিনে। আর এটা তো গেল আজকের ব্যাপার। যদি কালকের কথা বলি, কালকের দিনেও কিন্তু মার্কেটে বিরাট বড় ভলিটিলিটি দেখতে পেতে পারেন। এবং কালকে মোটামুটি 3টে টাইম এই যে ভলিটিলিটি সেটা দেখতে পাবেন। প্রথমত 10টার আগে, তারপরে একটা ভলিটিলিটি দেখতে পাবেন 10টার পরে, এবং তারপরে একটা দেখতে পাবেন মোটামুটি 11:30 12টার পরে। তো কি কারণে? কারণ যদি কথা বলি, কালকেই আরবিআই এদের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন আসবে। কিসের ডিসিশন আসবে? এই যে এমপিসির মিটিং চলছে, যেটাই 4 তারিখ থেকে শুরু হয়েছে, আজকের দিনেও চলছে, তার যে আউটকাম সেটা কিন্তু আগামীকাল সামনে আসবে। এর আগে দেখতে পাচ্ছেন এই যে ডিসিশন এটা কবে এসেছিল, ডিসেম্বরের 5 তারিখে। তো তখন একটা রেট কাট হয়েছিল 5.50% থেকে 25 বেসিস পয়েন্ট এই যে রেট সেটা কমানো হয়েছিল, মানে ইন্টারেস্ট রেট। আর এর পরের যে ডিসিশন সেটা কবে, এখানে দেখতে পাচ্ছেন এই ফেব্রুয়ারির 5। আর এই রেটের ডিসিশন এটা কটার সময় সামনে আসবে? তো ইন্ডিয়ান টাইমে যদি কথা বলি তাহলে 10টার সময় এটা সামনে চলে আসবে। এবং সেই 10টার সময় কিন্তু দেখতে পাবেন যদি আনএক্সপেক্টেড কিছু আসে তাহলে কিন্তু মার্কেটে একটা বড় ওঠাপড়া আসবে। আর মার্কেটের কেমন কি অনুমান রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফোরকাস্ট এটা রাখা হয়েছে 5.25%। আর এর আগে কত ছিল? 5.25%। মানে মার্কেট কিন্তু অনুমান করে চলছে যে এবারে কোনো রেট কাট হবে না। আর এই এমপিসির মিটিং এ শুধুমাত্র যে রেট কাটের ডিসিশন সামনে আসে বা রেটের ডিসিশন সামনে আসে সেরকমটা নয়। এই মিটিং এর পরে কি হয়, এই আমাদের ইনফ্লেশন, তার সঙ্গে সঙ্গে জিডিপি, এইগুলোর ব্যাপারে ফোরকাস্টও করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই আরবিআই যিনি চিফ রয়েছেন এই সঞ্জয় মালহোত্রাজি, তাকে নিয়ে একটা প্রেস কনফারেন্সও করা হবে। এইখানে যদি কোটাক মাহিন্দ্রা এএমসির কথা বলি, তো এরা মনে করছে আরবিআই এখানে দেখতে পাচ্ছেন লাইকলি টু স্টে অন পজ উইথ মাইল্ডলি ডোভিস গাইডেন্স। মানে আরবিআই তারা তো রেট কাট করবেই না, তার সঙ্গে সঙ্গে কিছুটা খারাপ গাইডেন্সও দিতে পারে। মানে হয়তো সামনে রেট কাট করবে না সেরকম কোনো গাইডেন্স সামনে আসতে পারে। তো এরকমটা যদি হয় তাহলে মার্কেটের উপর নেগেটিভ রিয়াকশন দেখতে পাবেন। কিন্তু ধরুন এই আরবিআই রেট কাট না করলেও যদি নিউট্রাল স্ট্যান্স বজায় রাখে, মানে আরবিআই পরবর্তীকালে বিভিন্ন ডেটা দেখে এই যে রেটের ডিসিশন সেটা বদলাবে, যদি এরকমটা বলে তাহলে সেটা কিন্তু বাজারের জন্য একটা মোটামুটি স্টেবল ঘোষণা হবে। এখানে দেখতে পাচ্ছেন মাইল্ডলি ডোভিস আন্ডারস্কোরিং এ ডাটা ডিপেন্ডেন্ট স্ট্যান্স অ্যান্ড প্রিজার্ভিং ফ্লেক্সিবিলিটি। আর এই এমপিসির মিটিং এ কোন কোন জিনিসগুলো দেখবেন? প্রথমত এই রেট কাট হচ্ছে কি সেটা তো দেখতেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে কোন স্ট্যান্স এই আরবিআই বজায় রাখে, এই নিউট্রাল রাখলো নাকি ডোভিস রাখলো সেটাও বুঝতে হবে। তার সঙ্গে সঙ্গে এই লিকুইডিটি মানে বাজারে যে টাকার পরিমাণ সেই নিয়ে এই আরবিআই তরফ থেকে কোনো ঘোষণা আসে নাকি,
সেটাও দেখবেন। কারণ এর আগে আরবিআই তারা কি বলেছিল যে বাজারে 2 লাখ কোটি টাকা তারা ইনফিউজ করতে চলেছে, মানে ব্যাংকগুলোর কাছে টাকা যাবে। তো সেই ব্যাপারে কোনো ঘোষণা আসতে পারে। তারপরে এই ইনফ্লেশনের ফোরকাস্ট, তো এটা আরবিআই টার্গেট রেখে এগিয়ে চলছে যে 4% থাকবে। তো এখানে আরবিআই কোনো প্রকার পরিবর্তন করলো কিনা সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তার সঙ্গে সঙ্গে এই যে জিডিপি গ্রোথের আউটলুক, এটাই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর জন্য বাড়িয়ে দিয়েছিল, 7.3% করেছিল। আর বর্তমানে তো দেখতে পাচ্ছেন ট্রেড ডিল হয়েছে, তার সঙ্গে সঙ্গে বাজেট ঘোষণা হয়েছে। তো এই জিডিপির যে আউটলুক সেখানে কোনো পরিবর্তন আনে কিনা এটাও কিন্তু নজরে থাকবে। এবং বিশেষ করে এই যে ইউএস এবং তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ট্রেড ডিল হয়েছে, সেটা কিন্তু এই আরবিআই যে ডিসিশন সেখানে কিছু পরিবর্তনও আনতে পারে। আর এই সব কিছু হয়ে যাওয়ার পরে এই সঞ্জয় মালহোত্রাজি তাকে নিয়ে একটা প্রেস কনফারেন্সও করা হবে। তো সেখানে বিভিন্ন রিপোর্টার বিভিন্ন প্রশ্নও করবেন। তো তিনি সেই প্রশ্নের কি উত্তর দিচ্ছেন সেগুলো কিন্তু মার্কেট ভালোভাবে নজরে রাখবে। এরপরে কথা হলো টাটা মোটরস এই কোম্পানিটার ব্যাপারে। তো এই টাটা মোটরস এর মধ্যে তো দুটো সেগমেন্ট রয়েছে, একটা হচ্ছে টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেল আর একটা হচ্ছে টাটা মোটরস এর কমার্শিয়াল ভেহিকেল। তো এই দুটোই মার্কেটে আলাদা আলাদা ভাবে লিস্ট হয়ে গেছে। আর এই ভিডিওতে কথা বলতে চলেছি টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেল নিয়ে। এই কোম্পানি কি করেছে, কোম্পানি তাদের কোয়ার্টার 3 যে নাম্বার সেটা সামনে রেখেছে। চলুন নাম্বার দেখে নিই। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি এই যে পারফরমেন্স সেটা বলে দিয়েছে, তারা কেমন পারফর্ম করেছে। এইখানে কোম্পানির যে রেভিনিউ এটা দেখতে পাচ্ছেন 25.8% পড়েছে। আর কোম্পানি এটাও বলে দিয়েছে কেন তাদের নাম্বার খারাপ হয়েছে, ইম্প্যাক্টেড সিগনিফিক্যান্টলি বাই দ্য সাইবার ইনসিডেন্ট অ্যাট জেএলআর। তো এই জেএলআর এখানে যে সাইবার অ্যাটাক হয়েছিল সেই কারণেই কিন্তু কোম্পানির এই যে নাম্বার সেটা খারাপ এসেছে, যেটা কোম্পানি কিন্তু আগেই বলে দিয়েছিল। তবে এই যে ডোমেস্টিক পারফরমেন্স সেটা কিন্তু ইমপ্রুভ হয়েছে। আর কোম্পানি আউটলুক কেমন দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, লুকিং অ্যাহেড দ্য ওভারঅল গ্লোবাল ডিমান্ড কন্টিনিউস টু রিমেন চ্যালেঞ্জিং। মানে এখনো বলছে এই যে ডিমান্ড সেটা কম থাকতে পারে বা চ্যালেঞ্জের মধ্যে থাকতে পারে, এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি এই যে ডিমান্ড সেটা বাড়াবার জন্য এই জেএলআর সেগমেন্টে বিভিন্ন ইমপ্রুভমেন্ট আনবে। তবে কোম্পানির এই ডোমেস্টিক যে বিজনেস সেটা কিন্তু স্ট্রং থাকবে। তার সঙ্গে সঙ্গে কোম্পানি বিভিন্ন নতুন গাড়ি সেগুলো লঞ্চ করবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন ইনোভেশনও সামনে রাখবে। এবং কোম্পানি কি আশা করছে দেখতে পাচ্ছেন, এক্সপেক্ট এ শার্প ইমপ্রুভমেন্ট ইন কোয়ার্টার 4 লেড বাই নর্মালাইজেশন অফ জেএলআর ভলিউম। মানে কোম্পানি আশা করছে যে এর পরের কোয়ার্টার মানে ফোর্থ কোয়ার্টার থেকে কোম্পানির যে নাম্বার সেটা ভালো আসতে পারে, কারণ জেএলআর যে সাইবার অ্যাটাক হয়েছিল সেটা কোম্পানি কাটিয়ে উঠেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ব্যবসা সেটা কিন্তু নর্মাল হয়ে উঠবে। এবার চলুন কোম্পানির নাম্বার দেখে নিই। এই যে ফিগারগুলো দেখতে পাচ্ছেন কোটিতে রয়েছে। তো প্রথমে কোন নাম্বার পড়বো, এই স্ট্যান্ড অ্যালোন নাম্বার পড়বো, মানে এর মধ্যে জেএলআর এর বিজনেসটা নেই, এটা শুধুমাত্র এই ইন্ডিয়ার মধ্যে যে বিজনেস সেটা। কোম্পানির এখানে টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন 12,322 কোটি থেকে বেড়ে হয়েছে 15,466 কোটি। এর আগের কোয়ার্টারের কথা ছিল 13,287 কোটি। মানে ইয়ারলি এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি দুটো জায়গাতেই এই যে টোটাল ইনকাম সেটা বেড়েছে। আর এগুলো কিন্তু স্ট্যান্ড অ্যালোন নাম্বার। এবং তারপরে খরচা এটাও বেড়েছে, টোটাল এক্সপেন্সেস 12,255 কোটি থেকে বেড়ে 15,339 কোটি। এবং তারই সঙ্গে সঙ্গে খরচার খাতায় আরো কিছু টাকা যুক্ত হয়েছে, এই 127 কোটি, তারপরে 622 কোটি। তো এখানে যে ইনকাম এটা 15,466 কোটি, কিন্তু সেখানেই এক্সেপশনাল যে খরচাগুলো রয়েছে সেইগুলো নিয়ে কোম্পানির যে খরচা সেটা অনেক বেশি হয়ে গেল। তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে প্রফিট বিফোর ট্যাক্স এটা কিন্তু মাইনাসে চলে এসেছে। 67 কোটির প্রফিট থেকে কোম্পানি 495 কোটির লসে চলে এসেছে। আর এটা স্ট্যান্ড অ্যালোন নাম্বার। আর এর আগের কোয়ার্টারের কথা ছিল 138 কোটি। আর এরপরে কিছু ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তো সেই সব কিছুর পরে কোম্পানির এই যে প্রফিট বা লস এটা কত দাঁড়িয়েছে, 233 কোটির লস। এর আগের বছর সেম কোয়ার্টারে 57 কোটির প্রফিট এবং এর আগের কোয়ার্টারে 237 কোটির লস। মানে এই কোম্পানিটা স্ট্যান্ড অ্যালোনের দিক থেকে ইয়ার অন ইয়ার কিন্তু লসে চলে এসেছে। তো এখানে ইপিএসও সেটা দেখতে পাচ্ছেন, 3.99 এর ইপিএস এই -0.63 এসেছে। এরপরে যে কনসোলিডেটেড নাম্বার সেটা দেখবো। এবার এখানে দেখতে পাচ্ছেন কনসোলিডেটেড যে নাম্বার সেটা খুলে নিয়েছি এবং এইখানে যে ফিগারগুলো সেইগুলো দেখবেন যে স্ট্যান্ড অ্যালোন নাম্বার পড়লাম তার থেকে বেশি হয়। কারণ কি, এই যে কনসোলিডেটেড নাম্বার এর মধ্যে কোম্পানির সব যে বিজনেস সেগুলো সব রয়েছে। এইখানে কোম্পানির টোটাল ইনকাম কত, এই 71,575 কোটি। এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 95,881 কোটি। আর এর আগের কোয়ার্টারে 73,810 কোটি। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই ডাউন। আর কেন ডাউন হয়েছে এই টোটাল ইনকাম, কারণ এই রেভিনিউ এটা পড়েছে। আর এই রেভিনিউ কি কারণে পড়েছে, কারণ এই সাইবার অ্যাটাক হয়েছিল। এবং টোটাল এক্সপেন্সেস কত, 74,880 কোটি। তো এই ইনকামের থেকে এই যে এক্সপেন্সেস বা খরচা এটা বেড়ে গেছে, মানে কোম্পানি লসে চলে এসেছে। তো এরপরে প্রফিট বিফোর ট্যাক্স এটা কত দাঁড়ালো, 4,733 কোটির লস। এর আগের কোয়ার্টারেও কোম্পানি লসে ছিল 8,070 কোটির, কিন্তু এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি 6,000 কোটির প্রফিটে ছিল। মানে পিবিটির দিক থেকে ইয়ার অন ইয়ার কোম্পানি লসে চলে এসেছে, কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন কোম্পানির যে লস সেটা অনেকটাই কমেছে। আর এরপরে যদি প্রফিট লস ফর দ্য পিরিয়ড দেখে নিই, কোম্পানি
3,483 কোটির লস পোস্ট করেছে। আর এর আগের কোয়ার্টারে অনেক কিছু এক্সেপশনাল আইটেম ছিল, সেই কারণে দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট এটা ছিল 76,248 কোটি এবং এর আগের কোয়ার্টারে কোম্পানির যে প্রফিট এটাই 5,485 কোটি ছিল। তো মোটামুটি এইটাকে বাদ দিয়েও এই যে শুধুমাত্র প্রফিট আফটার ট্যাক্স এটাকেও দেখতে পারেন, এইটা দেখলেও মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন। এই 4,164 থেকে এই প্রফিট পড়ে হয়েছে 3,483 কোটির লস। এর আগের কোয়ার্টারে কোম্পানির যে লস এটা ছিল 6,368 কোটি। এবার সেগমেন্ট ওয়াইজ দেখে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্যাসেঞ্জার ভেহিকেল, এইখানে যে কোম্পানির সেলস সেটা বেড়েছে এই টাকার হিসেবে 12,355 কোটি থেকে বেড়ে 15,317 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 13,529 কোটি। কিন্তু তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার রয়েছে এইখানে অনেক কমে গেছে। এই 81,263 কোটি সেলস পড়ে হয়েছে 53,849 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 57,877 কোটি। মানে জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার এই দিক থেকে কিন্তু কোম্পানির যে নাম্বার সেটা খারাপ এসেছে। এরপরে কোম্পানি কিছু হাইলাইটও সামনে রেখেছে, যেমন কোম্পানি যখন এই সিয়েরা এটা লঞ্চ করেছিল তো প্রথম দিনেই প্রায় 70,000 বুকিং হয়েছিল। তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা নতুন যে টাটা পাঞ্চ সেটা লঞ্চও করেছে। কোম্পানির এই হ্যারিয়ার এবং সাফারি এই যে মডেলগুলো সেগুলো পেট্রোলেও পাওয়া যাচ্ছে। তারপরে টাটার যে ইভি তার যে সেলস সেটাই 2.5 লাখকেও ছাপিয়ে গেছে এবং বর্তমানে এই ইভি সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু লিডার পজিশনে রয়েছে। তারপরে ডিফেন্ডার রিলেটেড কিছু ডিটেলস সামনে এসেছে। তারপরে বিভিন্ন মিডিয়া থেকে এই যে নতুন জাগুয়ার তারা পজিটিভ রিভিউ পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এই রেঞ্জ রোভারের যে এসবি ব্ল্যাক সেটাও লঞ্চ করেছে। তো নিউজে এটাই দেখতে পাবেন যে জেএলআর এই ব্র্যান্ডের সাইবার অ্যাটাকের ফলে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল সেটা খারাপ হয়েছে, তবে কোম্পানি এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর যে গাইডেন্স সেটা কিন্তু মেনটেন রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি কিছু চ্যালেঞ্জের ব্যাপারও সামনে রেখেছে, যেমন এই জিওপলিটিক্যাল ইনক্লুডিং ট্যারিফ অ্যান্ড এফেক্স। মানে এতদিন এই ট্যারিফ চলছিল এই ব্যাপারটা তো প্রবলেম তৈরি করেছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে মার্কেটের কন্ডিশন সেটাই সেলের যে কস্ট মানে বিক্রির খরচা সেটা বাড়িয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নে বিভিন্ন এমিশন এবং তার সঙ্গে সঙ্গে ব্যাটারির যে রুলস সেইগুলো কোম্পানিতে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এবং তারপরে কস্ট অফ ডুইং বিজনেস ইন দ্য ইউকে, তো এই ইউকেতে কোম্পানির যে ব্যবসা সেটা করতে অনেকটা খরচা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চায়না মার্কেটে কোম্পানি তাদের যে মার্কেট শেয়ার সেটা হারাচ্ছে। তো মোটামুটি কোম্পানির নাম্বার খারাপের দিকে এসেছে, তবে কোম্পানি নিজেই বলছে যে কোয়ার্টার 4 থেকে তাদের যে নাম্বার সেটা ভালো আসার সম্ভাবনা রয়েছে। আর এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে ভারতী এয়ারটেল লিমিটেড। কেমন এলো কোম্পানির নাম্বার? তো এটা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার এবং এইখানে যে ফিগারগুলো সেইগুলো কিসে রয়েছে? সব মিলিয়নে রয়েছে। কোম্পানির টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন এই 54,683 কোটি এসেছে, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 52,873 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 45,599 কোটি। মানে ইয়ার অন ইয়ার অনেকটা ইমপ্রুভমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলিও কোম্পানির যে ইনকাম সেটা বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে খরচা এটাও বেড়েছে। 20,532 কোটি থেকে খরচা বেড়ে হয়েছে 23,198 কোটি। এবং এই এক্সেপশনাল আইটেম ট্যাক্স এগুলোর আগে যে কোম্পানির প্রফিট সেটা কত? এই 12,558 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 12,322 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 9,346 কোটি। মানে ট্যাক্স এক্সেপশনাল আইটেম এগুলোর আগে কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু বেশি রয়েছে। কিন্তু তারপরে দেখতে পাবেন এই যে প্রফিট বিফোর ট্যাক্স এটা অনেকটা ডাউন দেখাবে। কেন? কারণ এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সেপশনাল আইটেম এটা যুক্ত হয়েছে। এই 7,545 কোটির এক্সেপশনাল আইটেম এটা যুক্ত হয়েছে, সেই কারণে পিবিটি এটা দেখতে পাচ্ছেন 16,891 কোটি থেকে পড়ে হয়ে গেছে 12,301 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 12,322 কোটি। আর এই ধরনের যে এক্সেপশনাল আইটেম এগুলো কিন্তু একবার দুবারই আসে, তো এটাকে মার্কেট কিন্তু সেভাবে গুরুত্ব দিয়ে দেখেও না। মানে এই প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম এন্ড ট্যাক্স এটাকেই গুরুত্ব দেয়। আর এইখানে পিবিটি এটা বেড়ে যাওয়ার কারণে পরের যে প্যাড সেটাও দেখতে পাবেন ইয়ারলি অনেকটাই ডাউন হয়ে গেছে। কোম্পানির প্যাড বা প্রফিট আফটার ট্যাক্স এটা কত এসেছে? এই 16,134 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল সেখান থেকে পড়ে হয়েছে 8,502 কোটি এবং এর আগের কোয়ার্টারে কত ছিল? 8,650 কোটি। তো এখানে কিন্তু ইয়ার অন ইয়ার প্রায় হাফ দেখাচ্ছে এই একটা এক্সেপশনাল আইটেমের কারণে, কারণ একটা 7,545 কোটির যে আইটেম সেটা যুক্ত হয়েছে। আর অনেক জায়গায় এই যে প্রফিট এটা 6,920 কোটিও দেখতে পাবেন, কারণ এইখানে যে নেট প্রফিট সেটা কি হিসাবে দেখানো হয়েছে? এই এক্সেপশনাল আইটেম এটার আগের এই বিফোর। তারপরে কোম্পানির যে আরপু বা অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, মানে একজন ইউজারের পিছু কত করে কামাচ্ছে সেই পরিমাণটাও বেড়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে এটা ছিল 245 টাকা, তো সেটা থেকে বেড়ে হয়েছে 259 টাকা। তার সঙ্গে সঙ্গে এই যে কাস্টমার বেস সেটাও বেড়েছে। মোট 15খানা দেশে কোম্পানির যে টোটাল কাস্টমার সেটা দাঁড়িয়েছে 645 মিলিয়ন। এবং যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে এই প্রিভিয়াস কোয়ার্টারে কাস্টমার বেস ছিল 450 মিলিয়ন, সেখান থেকে কাস্টমার বেস এটা বেড়েছে 466 মিলিয়ন হয়েছে। এই পোস্টপেডের যে কাস্টমার সেটাও বেড়েছে এবং টোটাল যে পোস্টপেড কাস্টমার তার বেস দাঁড়িয়েছে 28.1 মিলিয়ন এইখানে। তার সঙ্গে সঙ্গে স্মার্টফোন ডাটা যে ইউজার তার পরিমাণও বেড়েছে, এই 20.8 মিলিয়ন বেড়েছে, যেটা ইয়ার অন ইয়ার প্রায় 7.5% বেশি। এবং টোটাল যে মোবাইল কাস্টমার তাদের মধ্যে
প্রায় 79% এই যে মোবাইল ডাটা সেটা ইউজ করে থাকেন, বাকিটা শুধুমাত্র এই কল মেসেজ এগুলোর জন্য ইউজ করেন। তার সঙ্গে সঙ্গে এই আফ্রিকাতে কোম্পানির যে কাস্টমার বেস এটা পৌঁছেছে 179 মিলিয়নে, এবং এইখান থেকে কোম্পানির যে রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার 25% বেড়েছে। এই আফ্রিকাতে এবিটা মার্জিন এটা দাঁড়িয়েছে 49.3%, এখানেই 234 বিপিএস জাম দেখা গেছে। আর কোম্পানিকে আউটলুক দিচ্ছে, তো দেখতে পাচ্ছেন কোম্পানি বলছে তারা বিভিন্ন জায়গায় যে গ্রোথ দেখবে সেখানে ইনভেস্ট করবে। কোম্পানি শেষ 9 মাসে 5,457 খানা নতুন টাওয়ার অ্যাড করেছে। তার সঙ্গে সঙ্গে এই যে ফাইবার মানে ডেটার যে পরিষেবা সেটাই 30,000 কিলোমিটার বাড়িয়েছে। তো মোটামুটি প্রফিট এটার দিক থেকে দুর্বলতা দেখা গেলেও এই এবিটা সেটাও বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরপু এটাও বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের যে ব্যবসা সেটাও ইমপ্রুভ করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।